হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা এই যে স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা কমপ্লিট করলাম তার বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করব, যে সমস্ত প্রশ্ন তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে। এবং সেই জন্য আজকে যেটা করব সেটা হচ্ছে যে ওই সমস্ত কোশ্চেন যেগুলো তোমাদের টাইপ কোশ্চেন, যে কীরকম কোশ্চেন আসতে পারে, এবং সেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামই বলো বা তোমাদের যে বোর্ডের পরীক্ষা বলো, সেখানেও কিন্তু আসতে পারে। মানে একই ধরনের কোশ্চেন আসতে পারে, হয়তো সেম কোশ্চেনও আসতে পারে। তো অবশ্যই তোমরা ক্লাসটা করো। তো প্রথমে শুরু করি কিছু ফর্মুলা দিয়ে, যে এই চ্যাপ্টারে তোমাদেরকে কি কি ফর্মুলা মনে রাখতে হবে। দেখো, যখন আমরা পড়েছিলাম যে সমমুখী সমান্তরাল বল যখন ছিল তখন তার লব্ধি কিভাবে আমরা বার করি। তো যদি বলা হয় যে দুটি সমমুখী সমান্তরাল বল, যে তাদের স্থানাঙ্ক যদি x1 x2 হয়, তাহলে পরে বল দুটির লব্ধি স্থানাঙ্ক কত হবে? x হলে সেই xটা হবে f1 x1 প্লাস f2 x2 বাই f1 প্লাস f2। এটা যদি হয় সমমুখী সমান্তরাল বল। আর যদি বিপরীতমুখী সমান্তরাল হয় তাহলে কিন্তু এখানে একটা মাইনাস হবে, তাহলে এইখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। যেহেতু আর হচ্ছে যে লব্ধির মানটা হবে f1 মাইনাস f2, আগে কিন্তু লব্ধির মান ছিল f1 প্লাস f2, যেহেতু সমমুখীতায় যোগ হয়ে যাবে আর এখানে বিপরীতমুখীতায় বিয়োগ হয়ে যাবে। আর যে স্থানাঙ্ক হবে সেটা হবে f1 x1 মাইনাস f2 x2 বাই f1 মাইনাস f2। এবার এরকম যদি একতলীয় যদি অসংখ্য বল থাকে, ধরো n সংখ্যক এরকম একতলীয় বল আছে, তাহলে কত হবে লব্ধির মান? r সমান হবে সামেশান fi, যেখানে i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত। আর যে স্থানাঙ্ক হবে সেটা হবে লব্ধির যে স্থানাঙ্ক সেটা হবে সামেশান fi xi বাই সামেশান fi। আর যদি সাম্যাবস্থার শর্ত আমরা যখন পড়েছি তখন দেখেছি যে প্রথম শর্ত যখন হচ্ছে রৈখিক ত্বরণকে শূন্য হতে হবে, তার জন্য কি করতে হবে? রৈখিক ত্বরণ শূন্য হওয়া মানে যে লব্ধি বল কাজ করছে সেই লব্ধি বলের যে বীজগাণিতিক সমষ্টি সেটাকে শূন্য হতে হবে। তাই x অক্ষ বড় বড় শূন্য হতে হবে, y অক্ষ বড় বড় শূন্য হতে হবে। তাই সামেশান fi x ইকুয়ালস টু 0 আর সামেশান fi y ইজ ইকুয়াল টু 0। তার মানে সাম্যাবস্থার প্রথম শর্ত অনুসারে যদি লব্ধি বলের মান যদি শূন্য হয় তাহলে রৈখিক ত্বরণ শূন্য হবে, তাহলে বস্তু কী হবে? সাম্যাবস্থায় থাকবে। আর দ্বিতীয় শর্ত কী ছিল? দ্বিতীয় শর্ত আমরা বলেছিলাম যে কৌণিক ত্বরণও শূন্য হতে হবে। কৌণিক ত্বরণ কখন শূন্য হয়? যখন কোনো মানে বস্তুর ওপর তার উপর যত বলের ভ্রামক কাজ করে তাদের বীজগাণিতিক সমষ্টিকে কী করতে হবে? শূন্য হতে হবে। তাই সামেশান যে বলের ভ্রামক ছিল তাও সমান সামেশান fi xi হচ্ছে বলের ভ্রামক, আর i ইকুয়ালস টু 1 থেকে n নিলে তাদের বীজগাণিতিক সমষ্টি হয়ে গেল, সেটা হচ্ছে 0। এইটা হলে কি হবে? যে কৌণিক ত্বরণ 0 হয়ে যাবে, যেটা আলফা ছিল সেটা 0 হয়ে যাবে। আর যে সাম্যাবস্থার শর্ত ছিল প্রথমটা, সেটা হচ্ছে লব্ধি বল 0 হলে রৈখিক ত্বরণ 0 হবে। তাহলে এই ইকুয়ালস টু 0 আর আলফা ইকুয়ালস টু 0 এই দুটো যদি একসাথে হয় তখনই কি হয়? একটা বস্তু সাম্যাবস্থায় থাকে। তাই সাম্যাবস্থা থাকতে গেলে এই দুটো শর্ত তোমাকে স্যাটিসফাই করাতে হবে। তারপরে ছিল যে ল্যামির উপপাদ্য, যখন আমরা পড়েছিলাম যে তিনটে যদি অসমান্তরাল বল থাকে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, তাহলে সেক্ষেত্রে কি হয়? যে একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে যেটাকে বলা হয় ল্যামির উপপাদ্য। সেটা হচ্ছে যে তিনটে বল ধরো পি কিউ আর, আর এই পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল ধরো আমি বললাম যে গামা, তারপরে ধরো কিউ আর আর এর মধ্যে এটা হচ্ছে ধরো আলফা, আর আর পি এর মধ্যে বিটা। তাহলে হচ্ছে পি বাই সাইন আলফা সমান হবে কিউ বাই সাইন বিটা সমান হবে আর বাই সাইন গামা। এটা হচ্ছে ল্যামির উপপাদ্যের গাণিতিক রূপ। আর শেষে আর একটা জিনিস যেটা তোমাদের এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। এটা তোমাদের বিভিন্ন রকমভাবে তোমাদের পরীক্ষাতে দিতে পারে, সেটা তোমাদেরকে দেখতে হবে যে তোমরা সেটা কিভাবে করবে। বাট ফর্মুলা যেটা অবশ্যই ইউজ হবে সেটা কিন্তু এটা হয়, এটা নইলে আর একটা তোমাদের ইন্টিগ্রেশন দিয়ে দেখবে একটা ফর্মুলা ছিল এক্স ডিএম ওয়াই ডিএম, ওইটা। তো যে কোনো একটা দিয়ে তোমাকে করতে হবে। মানে সব থেকে বেশি কোশ্চেন থাকে এই ফর্মুলা দিয়ে, কিন্তু অনেক সময় ইন্টিগ্রেশন দিয়ে তোমাকে করতে হবে। যখন কোনো বিস্তৃত বস্তু থাকবে যেটা কন্টিনিউয়াস বডি, সেটা হচ্ছে তখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আর যখন এরকম বিন্দু দেওয়া থাকবে, যে এরকম আলাদা আলাদা বিন্দু দেওয়া থাকবে, তাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী করে বার করে? যে এক্স সমান হচ্ছে সামেশান এমআই এক্সআই বাই সামেশান এমআই, আর ওয়াই সিএম হচ্ছে সামেশান এমআই ওয়াই বাই সামেশান এমআই, আর যে জেড সিএম হচ্ছে সামেশান এমআই জেড বাই সামেশান এমআই। এইভাবে তোমাকে কী করতে হবে? যে
বস্তুর ক্ষেত্রে বিভিন্ন কণা যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রে ভরকেন্দ্রের স্থানাঙ্ক তুমি বার করতে পারবে। তো আজকে আমরা কি করব, কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসছে এবং আসতে পারে পরীক্ষাতে, তো সেগুলো তোমাদেরকে দেখতে হবে। তো প্রথমেই বলি, প্রথম কোশ্চেন আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে দুটি কণা এ এবং বি উভয়েই প্রাথমিক অবস্থায় স্থির, পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। তাহলে আমার কাছে দুটি কণা ছিল, এটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে দুটি কণা আছে, দুটিই কিন্তু প্রাথমিক অবস্থায় স্থির, এটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে ইউ এ হচ্ছে 0, ইউ বি হচ্ছে 0। এবার বলছে কি যে পারস্পরিক আকর্ষণ বলের প্রভাব, মানে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, সেই জন্য কি করলো, তারা পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। তাহলে এ গেল বি এর দিকে, বি গেল এ এর দিকে। যে মুহূর্তে এ এর দ্রুতি হচ্ছে ভি, বি এর দ্রুতি হচ্ছে 2v, তখন ভর কেন্দ্রের দ্রুতি কত? তাহলে এ এর দ্রুতি কি ভি, তাহলে এখানে এলো, ধরো এখানে এলো, সেখানে হচ্ছে এটার হচ্ছে দ্রুতি হলো ভি, আর বি এর দ্রুতি হচ্ছে এখানে ধরো 2v। তাহলে বলো ভর কেন্দ্রের দ্রুতি কত হবে? তাহলে এখানে ধরো এটা আছে, এটা আছে, এখানে আছে এ, এটা বি, তাহলে ভর কেন্দ্র কোথায় হতে পারে সেটা তোমাকে বার করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো এগুলো কণা বলা আছে, কোনো ভর দেওয়া নেই, ঠিক আছে? যেটা মেন ইম্পর্টেন্ট এখানে সেটা তোমাকে ধরতে হবে, এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন। সেটা হচ্ছে যে এখানে বলেছে যে পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে যাচ্ছে। পারস্পরিক আকর্ষণ বল একটা হচ্ছে অভ্যন্তরীণ বল, এইটা কিন্তু পারস্পরিক আকর্ষণ বলে, মানে ভিতরের একটা বল, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বল। মানে হচ্ছে আমরা বাইরে থেকে যে প্রযুক্ত বল কিন্তু প্রয়োগ করছি না, বাইরে থেকে আমি কোনো প্রকার বল কিন্তু প্রয়োগ করছি না, ওরা নিজেদের মধ্যে আকর্ষণ বলের প্রভাবে কী হচ্ছে, পরস্পর দিকে যাত্রা শুরু করলো। তাই বাইরে থেকে যখন প্রযুক্ত বল কী হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আর বাইরে থেকে প্রযুক্ত বল 0 হলে কী হয়, ভর কেন্দ্রের কী হয়, ভর কেন্দ্রের যে ভরবেগ সেটা কি থাকে, সংরক্ষিত থাকে। তাহলে ভর কেন্দ্রের ভরবেগ সংরক্ষিত থাকে কখন, যখন বাইরে থেকে আমি কোনো প্রযুক্ত বল দিই না। অভ্যন্তরীণ বল ভিতরে থাকতেই পারে, কিন্তু তার সাথে কিন্তু ভর কেন্দ্রের ভরবেগের কোনো সম্পর্ক নেই। তাই ভর কেন্দ্রের ভরবেগ সংরক্ষিত থাকে যখন বাইরে থেকে প্রযুক্ত বল 0 হবে। এবার দেখো, আমরা দেখব ভর কেন্দ্রের ভরবেগ আমরা সংরক্ষণ করব কখন, যে একটা ছিল প্রথমে প্রাথমিক অবস্থায়, আর একটা ছিল অন্তিম অবস্থায়, এবং এই দুটোকে সমান করব অন্তিম অবস্থায়। তাহলে দেখো ভর কেন্দ্র প্রথমে যখন দুটোই, এবার ভর কেন্দ্রে যদি আমি বলি যে ভর কেন্দ্রের বেগ কত, ভর কেন্দ্রের বেগের ফর্মুলা কি, যে আমরা যদি একটা বস্তু যদি m1 হয় তার বেগ যদি v1 হয়, আর একটা বস্তু যদি m2 হয় তার বেগ যদি v2 হয়, তাহলে বাই m1 প্লাস m2, এটা কি হয়, ভর কেন্দ্রের বেগ। এবার দেখো প্রাথমিক অবস্থায় বেগ কত ছিল, প্রাথমিক অবস্থায় বেগ হচ্ছে, দেখো এইটারও v1 হচ্ছে va, যেহেতু a এর প্রাথমিক অবস্থায় বেগ 0, দুটোই স্থির অবস্থায় ছিল, তাহলে ua আর ub দুটোই 0, তাহলে এই দুটো কিন্তু 0 হয়ে যাবে, তাই vcm কিন্তু 0 থাকছে। মানে তার ভরবেগ যদি আমি বার করি যে mvcm, এটা হচ্ছে 0। তার মানে প্রাথমিক অবস্থায় ভর কেন্দ্রের ভরবেগ কত, 0। তাহলে অন্তিম অবস্থাতে ভর কেন্দ্রের ভরবেগ কত হতে হবে, 0। তার মানে কি বেগ কত হতে হবে, vcm কত হতে হবে, অবশ্যই 0। তাই তার বেগ হবে, ভর কেন্দ্রের যে দ্রুতি সেটা অবশ্যই হবে 0। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট দেখলে তুমি যে এখানে কিন্তু একটা ট্রিক ইউজ হলো, সেটা হচ্ছে যে বাইরে থেকে কিন্তু প্রযুক্ত বল হচ্ছে না, সেটা কিন্তু বলে দেওয়া নেই, তোমাদেরকে ধরে নিতে হবে। কারণ হচ্ছে পারস্পরিক আকর্ষণ বল বলে দেওয়া আছে, এটা কিন্তু একটা অভ্যন্তরীণ বল, তাই বাইরে থেকে প্রযুক্ত বল কিন্তু 0। এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন আসতে পারে, সেখানে তোমরা অনেক অঙ্ক কষেই যাচ্ছ, কিন্তু তোমরা অ্যান্সারটা পাচ্ছ না। কারণ হচ্ছে তোমাকে এইগুলো একটু পড়তে হবে, বুঝতে হবে যে কি বলতে চাইছে, কেন এটা হচ্ছে না, তো সেটা তোমাকে ধরতে হবে। বোঝা গেল? তো যাই এবার নেক্সট কোশ্চেনে। এবার দেখো,
XY তলে একই ভরের 3টি কণা আছে, বলে দেওয়া আছে একই ভরের। কোশ্চেন সবসময় ভালো করে পড়বে, কি কি দেওয়া আছে। একই ভরের মানে হচ্ছে 3টি ভরের 3টে কণা আছে, তাদের অবস্থান দেওয়া আছে, তাদের অবস্থান হলো 1 1 2 2 3 3। এবার ধরো আমি যদি এইভাবে XY করে নিই না, এটা যদি X এটা Y, তাহলে 1 1 বোঝাচ্ছে এখানে, 2 2 বোঝাচ্ছে এখানে, 3 3 বোঝাচ্ছে এখানে। তাহলে 1 1 2 2 3 3, আর 3টেরই কিন্তু একই ভর। তাহলে এটাও যদি M হয়, এটাও M হয়, এটাও M হয়, তাহলে এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 2 2, এটা হচ্ছে 3 3। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বা ভরকেন্দ্রের অবস্থান এর স্থানাঙ্ক কত? তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে 3টে ভর দেওয়া আছে। তাহলে আমরা এটা অবশ্যই ফর্মুলা ইউজ করে তুমি আরামসে করতে পারো, যে আমরা কি জানি XCM সমান বার করতে হবে আর YCM সমান বার করতে হবে। XCM সমান কি জানি, যে M1 X1 প্লাস M2 X2 বাই হচ্ছে M1 প্লাস M2। তাহলে দেখো, আচ্ছা 3টে কণা আছে, তাহলে 3টে হবে M3 X3 বাই হচ্ছে প্লাস M3। তাহলে এটা বার করে নিই। দেখো M1 হচ্ছে কত, 3টেরই ভর কিন্তু সমান, তাহলে M1 M2 M3 সমান। তাহলে M X1 দেওয়া আছে, দেখো একটার ক্ষেত্রে হচ্ছে 1 1, তাহলে 1 হচ্ছে, তাহলে এটা 1 প্লাস হচ্ছে M X2 কত 2, তাহলে প্লাস M3 হচ্ছে M, আর এই X3 হচ্ছে দেখো আবার 3 বাই কী হলো 3টে ভর M প্লাস M প্লাস M। তাহলে দেখো M প্লাস 2M প্লাস 3M, দেখো 3 আর 2 5, 5 আর 6 6M বাই দেখো M M M মানে হচ্ছে 3M। তাহলে M M কেটে গেল, কী পেলাম 2। তাহলে XM সমান কী পেয়ে গেলাম 2। এবার YCM বার করো, YCM যদি বার করো M1 Y1 প্লাস M2 Y2 প্লাস M3 Y3 বাই M1 প্লাস M2 প্লাস M3 বসিয়ে দাও। তাহলে M আর Y1 হচ্ছে 1 প্লাস M Y2 কত দেখো 2 প্লাস M গণিত Y3 হচ্ছে 3 বাই হচ্ছে আবার M প্লাস M প্লাস M। তাহলে দেখো একটা M, দুটো M, 3টে M, তাহলে 3 আর 2 5, 5 আর 6M বাই হচ্ছে M M M মানে 3M। তাহলে M M কেটে গেল 2। তাহলে দেখো XCM YCM এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, সেটা পেলাম কি 2 2। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, দেখো দেওয়া আছে 2 2 হয়ে গেল। এটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যে এখানেও কিন্তু তোমাদের অঙ্ক করার মানে করতে হবে না যদি তুমি একটু বুদ্ধি খাটাও। সেটা হচ্ছে এটাই, যে এখানে দেখো যেখানে 1 1 2 2 আর 3 3 3টে বিন্দুর যেহেতু ভরও একই, আর দেখো ওদের মধ্যে যে ডিস্টেন্স হবে সেটাও যেহেতু একই, তো অবশ্যই ওদের ভরকেন্দ্রের দ্বিতীয় যে মধ্যেকার বিন্দু হবে সেটাই হবে। দেখো 2 2 ছিল, তোমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 2 2ই এসছে। তো যখনই দুটো মানে এরকম 3টে বিন্দু আছে এবং ওরা মানে নিজেদের দূরত্ব একই এবং ভর একই, তাহলে অবশ্যই ভরকেন্দ্র কোথায় হবে, এই যে মধ্যেকার বিন্দু সেখানে। তো এইটা যদি তুমি মাথায় রাখো, তাহলে কিন্তু এই অঙ্কটা পুরোটা করার দরকার নেই, তুমি আরামসে কিন্তু করতে পারবে। এবারে একটা খুব সুন্দর একটা কোশ্চেন আছে, এবং এটা অবশ্যই একটু বড় লেন্দি ক্যালকুলেশন, বাট পরীক্ষার জন্য তোমাকে এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি আরামসে করে দিতে পারবে, ঠিক আছে। তো আমরা বিভিন্ন ধরনের আমরা বস্তু পড়েছি, ঠিক আছে। আমরা যেমন ধরো একটা যদি বৃত্তাকার পাত হয় তাহলে তার ভরকেন্দ্র কোথায় থাকে, যদি সুষম ঘনত্বের হয় তাহলে অবশ্যই তার বৃত্তের কেন্দ্র থাকে, তাই তো। তারপরে ধরো একটা যদি এরকম ধরো বর্গক্ষেত্র হয়, তাহলে তার ক্ষেত্রেও কী হয়, তার যে জ্যামিতিক বিন্দু সেটা হচ্ছে তার যে দুটো কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দু সেইখানে হয়। তারপরে ধরো একটা আয়তক্ষেত্রকার পাত থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকমভাবে হয়। তাহলে ভরকেন্দ্র কোথায় থাকে আমরা কিন্তু দেখেছি। তারপরে ধরো একটা চোঙ, এরকমভাবে একটা চোঙ নিলাম সিলিন্ডার, তার ক্ষেত্রে কী হবে, তার যে এই যে রেখা অক্ষ আর এই যে এই অক্ষ, এই দুটো অক্ষের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে তোমার হচ্ছে তার জ্যামিতিক বিন্দু, সেটাই কিন্তু হবে তার ভরকেন্দ্র। এবার ধরো তোমাকে দেওয়া আছে একটা সুষম শঙ্কু। আমরা কিন্তু শঙ্কু সম্পর্কে একবারও কিন্তু তার ভরকেন্দ্র বার করিনি, তাই পরীক্ষায় কিন্তু যেটা দেয় সেটা হচ্ছে শঙ্কু, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে, শঙ্কু কীরকম দেখতে, শঙ্কু হয় এরকম দেখতে, এরকম, মধ্যেখানে এইভাবে নিচে কি থাকে একটা বেস থাকে বা পাদভূমি থাকে, আর উপরে এইভাবে উঁচু হয়ে চলে যায়। তো এইটা হচ্ছে তোমার একটা শঙ্কু। এক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে হবে যে কোথায় থাকে। এবার দেখতেই পাচ্ছ যে নিচের দিকে অনেকটা জায়গা জুড়ে আছে, আর উপর দিকে যত যাচ্ছে তখন ছোটো হয়ে যাচ্ছে, তার মানে কি এর ভরকেন্দ্র অনেকটা নিচের দিকেই হবে। কিন্তু যেহেতু আর এটা একটা সিমেট্রিক এইবার আবার, তো অবশ্যই এই যে অক্ষ
এই যে উচ্চতার অক্ষ সেই উচ্চতার অক্ষের ওপরই থাকবে এবং সেটা তোমাকে বার করতে হবে। তো এখানে বলেছে যে একটি নিরেট সুষম শঙ্কুর যদি শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব z0 হয়, মানে এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এখান থেকে এইটা যদি জি হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে তোমার হচ্ছে z0। আর শঙ্কুর টোটাল উচ্চতা যদি ক্যাপিটাল H হয় আর ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই z0 সমান কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তো সেটাই আমরা করব এবং খুব সংক্ষেপে করব, তোমরা ডিটেলসে তোমরা এটা করতে পারো, সেটা আমি বলে দেবো কীভাবে করতে হবে। তো যেটা আমি করব সেহেতু দেখো এখানে কিন্তু শঙ্কুর ক্ষেত্রে একটা উপরে যেটা বিন্দু থাকে না, যেটাকে ভর্টেক্স বলা হয় বা শীর্ষবিন্দু বলা হয়, সেটা কিন্তু একটা বিন্দু। আমি কি করব, আমি এইভাবে এক্স ওয়াই যেটাকে নিয়ে নেব, এটা হচ্ছে ধরো এক্স ওয়াই জেড নিয়ে নিলাম, এক্স ওয়াই জেড। তাহলে পরে এবার আমি শঙ্কুটা কী করবো, উল্টে দেবো যাতে এর যে মাথাটা সেটা যেন এই 0 0 0 থাকে। তার মানে আমি এইভাবে উল্টে দিলাম ওকে, এইভাবে, এই হচ্ছে আমার শঙ্কু হয়ে গেলে, একটু টেরা হলো বাট ঠিক আছে। তো এবার দেখো আমি কি করব, তাহলে এইটা হচ্ছে ওর ধরো ব্যাসার্ধ হচ্ছে এটা ছিল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল দেওয়া আছে ওকে। আর ধরো আর টোটাল উচ্চতা কত দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল H। এবার তোমাকে ভর কেন্দ্র বার করতে হবে, ঠিক আছে। তো আমি কি করলাম যে এটা বার করার জন্য আমি একটা ছোট্ট একটা এরকমভাবে মানে ছোট্ট একটা এরকম স্লাইস ধরে নিলাম, ঠিক আছে, ছোট্ট একটা স্লাইস, যেটা আমি ভালো করে আঁকছি তাহলে বুঝতে পারবে যে এইভাবে এই আর একটু নিচের দিকে এই, মানে একটু চোঙাকৃতি একটা স্লাইস কেটে নিলাম, যেটা তুমি যত নিচের দিকে গেলে ছোট হতে থাকবে, উপরের দিকে গেলে বড় হতে থাকবে এবং পুরো শঙ্কুটাকে তোমাকে যে কভার করবে, ঠিক আছে। এর আমি ধরে নিলাম যে এই যে এটা হচ্ছে ডিএইচ উচ্চতা, মানে এর যে লেন্থ বা বেধ সেটা হচ্ছে ডিএইচ, আর এর ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ আছে একটা, এই ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই যে চোঙটা, ছোট চোঙটা নিলাম, এই চোঙটা এই যে এইভাবে নিলাম, এই চোঙটার মানে আয়তন কত হবে, তাহলে আমি জানি যে এইটা সমান হচ্ছে ডিএইচ আর এর ব্যাসার্ধ কত আর। তাহলে একটা চোঙের কী হয় ফর্মুলা, যে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইচ যেখানে ডিএইচ, তাহলে এর আয়তন হচ্ছে কত, পাই আর স্কোয়ার ডিএইচ। এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো পুরোটাই, এটা থেকে 0 থেকে যদি এইচ পর্যন্ত, তাহলে কিন্তু তুমি কি পাবে, এই শঙ্কুর কিন্তু পেয়ে যাবে। কিন্তু যেহেতু এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভরকেন্দ্রের আমাকে বার করতে হবে স্থানাঙ্ক। আমি ভরকেন্দ্র সম্পর্কে কি জানি, ভরকেন্দ্রের স্থানাঙ্ক সম্পর্কে কি জানি, ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী হয়, যে ইন্টিগ্রেশন আমরা এমনিতেই করেছিলাম যে এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, এরকম হয়। যেহেতু আমি সমস্ত কিছু কী করবো, এইচ দিয়ে ব্যাখ্যা করব, তাই সমস্ত কিছু আমি এইচ দিয়ে লিখব। তো এটাকে আমি লিখতে পারি যে এইচ ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, আর এটা হচ্ছে 0 টু টোটাল যে হাইট সেটা হচ্ছে এইচ, এই ক্ষেত্রে টোটাল হাইট হচ্ছে এইচ। এইটা আমি সমস্ত কিছু কিন্তু এই উচ্চতার সাপেক্ষে করব। তাহলে এবার দেখে নেব এই ডিএমটা কি আর এই স্মল এইচটা কি। এটা হচ্ছে তোমার এই উপর থেকে নিচের যে দূরত্ব, সেটা হচ্ছে এই যে স্লাইডসটা কেটে নিয়েছিল তার দূরত্ব হচ্ছে এই উপর থেকে, তার দূরত্ব হচ্ছে স্মল এইচ। এবার আমি দেখব ডিএম কি। ডিএম কি জিনিস, ডিএম হচ্ছে ভর মানে কি, ভর মানে হচ্ছে যে রো গণিত, আমরা যে পড়েছি রো গণিত কী হয়, তার আয়তন ডিবি, মানে এম সমান হচ্ছে কী জানি যে, বা আমরা রো সমান কি এম বাই ভি জানি, তাহলে এম সমান হচ্ছে রো ভি জানি, তাহলে ডিএম সমান কী হবে, রো ডিবি হবে, তাই তো। তাহলে ডিএম সমান রো ডিবি, তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে ডিএম, সেটা পেলাম রো ডিভি। এবার তুমি যদি এটা বসিয়ে দাও তাহলে দেখো, আর রোটা কী হয়, রোটা যদি সুষম ঘনত্ব হয় তাহলে এটা একটা ধ্রুবক হবে। তাহলে যদি বসিয়ে দাও তাহলে তুমি দেখো উপরেও একটা ডিএম আছে, তো সেখানে রো ডিবি চলে আসবে, নিচেও ডিএম রো ডিবি চলে আসবে, তাহলে রোডও কিন্তু বেরিয়ে গিয়ে কেটে যাবে। তাহলে তুমি পাবে ইন্টিগ্রেশন এইভাবে 0 টু এইচ, সেটা পেলে এইচ ডিভি বাই হচ্ছে ইন্টিগ্রেশন কী পাবে 0 টু এইচ ডিভি, এইটা তুমি পেয়ে যাবে। এবার দেখো, এবার আমি কি করব, তোমার ডিভি আমি বার করেছি যে এই যে
এই যে এই ছোট্ট একটা স্লাইস কেটে নিয়েছিলাম তার আয়তন বলেছি পাই আর স্কোয়ার ডিএইচ, এইটাই হচ্ছে তোমার ডিভি। তাহলে ডিভি সমান পাই আর স্কোয়ার ডিএইচ। এবার আমাকে দেখো আর আর এইচ দুটোই যেহেতু এখানে ভ্যারিয়েবল, মানে দুটোই তোমার ভ্যারি করছে, তো সেহেতু তোমাকে যে কোনো একটাকে কী করতে হবে, তোমাকে আর একটা সাপেক্ষে লিখতে হবে। এবার যেহেতু আমি এইচটাকে ভ্যারি করাচ্ছি, তোমার আরটাকে লিখতে হবে এইচের সাপেক্ষে। এবার সেটা আমি কী করে করতে পারি, যদি এই শঙ্কুটাকে ভালো করে দেখো তাহলে দেখবে যে এইভাবে এটা আছে না, যে এইভাবে শঙ্কুটা আছে, শঙ্কুর একদিক যদি নেই, এইটা তোমার হচ্ছে পুরো ব্যাসার্ধ আর এইটা তোমার হচ্ছে পুরো দূরত্ব এইচ। এবার ছোট্ট একটা স্লাইস নিয়েছি যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা এটা হবে তোমার হচ্ছে টোটাল এইচ, আর এই দূরত্বটা বলেছি আমি এইচ, তাহলে এটা হবে এইচ মাইনাস এইচ। তাহলে একটা সূত্র আছে, তোমরা ত্রিকোণমিতিতে সূত্র পড়বে, সেটা হচ্ছে সূত্র বা ফর্মুলা, যে যদি এরকম একটা দুটো ত্রিভুজ যদি এর একই রকম হয়, সদৃশ্য ত্রিভুজ হয়, তাহলে তাদের যে এই যে বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। তাহলে এই বাহু মানে আর বাই এই বড় বাহু সমান আর সমান হবে কি, তার এই বাহু সমান হচ্ছে এইচ মাইনাস এইচ, আর এই টোটাল বাহু বড় বাহুর সেটা হচ্ছে এইচ। এইটা হবে তোমার হচ্ছে ফর্মুলা। তাহলে তুমি আর সমান লিখতে পারো, আর সমান লিখতে পারো কি, যে এইচ মাইনাস এইচ বাই এইচ গণিত আর। তাহলে দেখো তুমি এই আরকে, ছোট্ট আরকে তুমি কী করলে এই স্মল এইচ, যে স্মল এইচের সাপেক্ষে লিখতে পারলে, আর ক্যাপিটাল আর ক্যাপিটাল তো তোমার জানা আছে, সেটা কিন্তু ধ্রুবক, তাই তোমাকে কী করলে আরকে তুমি এভাবে লিখতে পারলে। এবার তুমি জাস্ট বসিয়ে দেবে, এই যে ডিভি সমান বসিয়ে দেবে, ডিভি সমান পাই আর স্কোয়ারের জায়গায় তুমি এটা বসিয়ে দেবে, যে এইচ মাইনাস এইচ বাই এইচ তার স্কোয়ার ইন্টু আর স্কোয়ার হচ্ছে ইন্টু হচ্ছে ডিএইচ। এইটা তুমি ডিভি পেয়ে গেলে। এবার এখানে বসিয়ে দাও, একটা আসবে তোমার হচ্ছে এরকম, যে ইন্টিগ্রেশন 0 টু এইচ এইচ ডিভি, এটা বসিয়ে দেবে। তাহলে ইন্টিগ্রেশন এইচ এইচ ডিভি সমান কী পেলে, পাই আর এইচ মাইনাস এইচ বাই এইচ তার স্কোয়ার আর স্কোয়ার ডিএইচ। এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, ক্যালকুলেশন করো, তুমি পাবে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই হচ্ছে 12, এটা পাবে এটা। আর আরেকটা ইন্টিগ্রেশন যেটা নিচে আছে, সেটা যদি আছে 0 টু এইচ ডিভি, এটা যদি করো তাহলে তুমি 0 টু এইচ পাই এইচ মাইনাস এইচ বাই এইচ তার স্কোয়ার আর স্কোয়ার ডিএইচ। এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবে পাই আর স্কোয়ার এইচ বাই 3। ওকে, এখানে তুমি পাবে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে এইচ স্কোয়ার পাবে, এখানে পাবে পাই আর স্কোয়ার এইচ বাই 3। এবার তুমি কি করতে হবে, তোমাকে এটা ভাগ করতে হবে, তাহলে তুমি ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবে। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, যে এটা বাই এটা, তার মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 12 বাই পাই আর স্কোয়ার এইচ বাই 3, তাহলে তুমি পাবে এইচ বাই 4। এইটা হবে তোমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এইচ বাই 4 কোথা থেকে, এই যে আমি শঙ্কু নিয়েছিলাম, এখান থেকে দূরত্ব আমি নিয়েছিলাম এইচ, তাহলে এইটাই হচ্ছে তোমার হচ্ছে মানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, উপর থেকে হবে তোমার হচ্ছে এইচ বাই, এখান থেকে হবে এইচ বাই 4। তাহলে এই যে ভরকেন্দ্রের যে শীর্ষবিন্দু থেকে দূরত্ব কত হবে, যেহেতু টোটাল দূরত্ব হচ্ছে এইচ, তাহলে শীর্ষবিন্দু থেকে হবে এইচ মাইনাস এইচ বাই 4, মানে 3h বাই 4। এইটাই তোমার হচ্ছে Z0 যেটা দেওয়া আছে 3h বাই 4। তাহলে শীর্ষবিন্দু থেকে দূরত্ব হচ্ছে Z0 হচ্ছে কি, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র দূরত্ব, সেটা হচ্ছে 3h বাই 4। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট। তা তোমায় কী মনে রাখতে হবে এখানে, দেখো তোমাকে পরীক্ষার সময় ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে একটা শঙ্কুর ক্ষেত্রে যদি এই শীর্ষবিন্দু থেকে কত দূরত্বে আছে ভরকেন্দ্র, সেটা হচ্ছে 3h বাই 4। যদি এইচটা হচ্ছে ওর টোটাল দূরত্ব হয়, তাহলে এই দূরত্বটা ভরকেন্দ্র যদি জি হয়, তাহলে উপর থেকে সেটা হচ্ছে 3h বাই 4। এটা মনে রাখবে বাস। আর নিচ থেকে হচ্ছে h বাই 4, তাহলে h বাই 4 প্লাস 3h বাই কী হয়, h হয়। এইটা কিন্তু মনে রাখবে, তাহলে এই অঙ্কটা পুরোটা করার দরকার পড়বে না পরীক্ষাতে। কিন্তু এইটা কিন্তু খুব কমন কোশ্চেন, ঠিক আছে। আর একটা যেটা খুব কমন কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, সেটা এবার করব, সেটা হচ্ছে যে আর ব্যাসার্ধের একটি সুষম চাকতি আছে। ধরো এইখানে একটা চাকতি আছে, চাকতি মানে একটা সমতলে একটা আছে, এরকম একটা চাকতি ধরে নিলাম, আর তার ব্যাসার্ধ কত, সেটা হচ্ছে ধরো আর। তাহলে এইটা হচ্ছে আর, এটাও হচ্ছে আর। এবার এখান থেকে r/2 ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো। r/2 মানে হচ্ছে
এই যে পুরোটা আর তার অর্ধেক মানে হচ্ছে এইভাবে যদি আমি এইভাবে যদি টানি তাহলে এইটা হবে তোমার হচ্ছে একটা r/2 ব্যাসার্ধের একটি কি বৃত্তাকার অংশ। তাহলে এইটা হচ্ছে তোমার r/2, এটাও হবে তোমার r/2, তাহলে টোটালটা হলো r। কেটে নেওয়ার ফলে সৃষ্ট যে বৃত্তাকার ফাঁকা অংশের কেন্দ্র মূল চকটির কেন্দ্র থেকে r/2 দূরে অবস্থিত। তার মানে এইটা হচ্ছে তোমার r/2, অবশ্যই এটা হবে r/2 হবে। এবার চাকতিটির অবশিষ্ট অংশের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে? এক্ষেত্রে বার করতে বলেছে যে এই যে চাকতি থেকে তোমার যে এইভাবে তুমি যদি এটা তোমার পুরোটা ছিল, পুরোটা থেকে তুমি যদি এই পরিমাণ যদি নিয়ে নাও, কেটে নাও, তাহলে এই যে বাকিটা পড়ে থাকলো এই জায়গাটার ভর কেন্দ্র কোথায় হবে? তো সেটার জন্য আমাকে একটা ট্রিক ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে এটা জিনিস মনে রাখবে যে এই যে ছোট্টটা পেয়েছিলাম তার যদি ভর হয় m প্রাইম, আর এই পুরোটার যদি প্রথমে ছিল ভর যদি m হয়, আর যেটা এই জিনিসটা না থাকলে যেটা কেটে নেওয়ার ফলে যেটা পড়ে থাকলো মানে এইরকমভাবে এইটা যদি বাদ দিয়ে দাও, তার মানে এই জায়গাটা এটার ভর যদি তাহলে কত হবে m মাইনাস m প্রাইম। এবার ধরো এই m মাইনাস m প্রাইম ভরের যদি ভর কেন্দ্র কোথাও একটা হয় এরকম, আর m প্রাইমের ভর যদি এখানে হয়, তাহলে এটা হচ্ছে m প্রাইম, এটা হচ্ছে m মাইনাস m প্রাইম। তাহলে এই দুটি ভরের যে যদি মিলিয়ে দাও তাহলে ভর কেন্দ্র কোথায় হবে? এইটা হবে তোমার হচ্ছে ক্যাপিটাল M। এইটা তোমার হচ্ছে দেওয়া আছে, এইটা হচ্ছে যে এরকমভাবে যদি করো যে এবার আমি একটা করব কি স্থানাঙ্কটা অবশ্যই নিতে হবে। ধরো এইটা হচ্ছে তোমার হচ্ছে এইটা তোমার ব্যাসার্ধ ছিল, এইখানে ছিল r, তাহলে এইটা যদি তোমার হচ্ছে কিউ বিন্দু নিলাম যেটাকে আমি 0 0 ধরলাম, তাহলে এইটা হবে কত r0। আর ধরলাম যে আমি অবশিষ্ট অংশ কেটে নেওয়ার পরে ভর কেন্দ্র হচ্ছে এখানে, এটা হচ্ছে g প্রাইম, তো সেটা আমি বার করবো ধরো x0। আর এই যে কেটে নেওয়া হলো তার ফলে সেটা হচ্ছে তার যে ভর কেন্দ্র সেটা হচ্ছে ধরো r প্রাইম, সেটা হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে r, এটা r/2, সেটা হচ্ছে 3r/2। এইটা হচ্ছে এটা স্থানাঙ্ক। আর r/r0 হচ্ছে তোমার কি যে যদি পুরোটা থাকতো তাহলে তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক, আর 3r/2 0 হচ্ছে ওই যে ফাঁকা যে বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমি যদি এটাকে সংক্ষেপে যদি করি তাহলে m প্রাইম কোথায় আছে? 3r/2তে আছে। আর m আছে কোথায়? m হচ্ছে r0তে আছে। আর m মাইনাস m প্রাইম কোথায় আছে? x0তে আছে। আমাকে কী বার করতে হবে? x বার করতে হবে। তাহলে m মাইনাস m প্রাইম x-এ আছে, m প্রাইম আছে 3r/2তে। আমাকে বলেছে তাহলে তাদের দুটোর ভর কেন্দ্র কোথায়? ক্যাপিটাল M। তাহলে পরে আমি ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে r সমান হচ্ছে কী হবে যে m মাইনাস m প্রাইম ইন্টু হচ্ছে x প্লাস m প্রাইম ইন্টু 3r/2 বাই m মাইনাস m প্রাইম প্লাস m প্রাইম। তাহলে এটা কেটে গেল এটা। তাহলে এইটা হচ্ছে তোমার ভর কেন্দ্রের স্থানাঙ্ক, যেটা টোটাল ভর কেন্দ্র তার স্থানাঙ্ক। তাহলে এক্ষেত্রে পাচ্ছি, দেখো এবার আমাকে কী বার করতে হবে যে m আর m প্রাইম বার করতে হবে। এটা বার করার জন্য আমি কি করব যে দেখো আমি ধরে নিলাম যে প্রথমে যে এরভাবে ছিল, তো এটা যেহেতু একটা চাকতি তো তার মানে একটা ক্ষেত্রফল আছে, এর কিন্তু ভলিউম নেই, আয়তন নেই, ক্ষেত্রফল আছে। আমি ধরে নিলাম যে প্রতি একক দৈর্ঘ্যে নয়, মানে এটা যেহেতু ক্ষেত্রফল আছে, প্রতি একক ক্ষেত্রফলে ভর সমান হচ্ছে স্মল m। তাহলে যে কোনো ক্ষেত্রফল, তার মানে এই যে পুরোটা ক্ষেত্রফল তার যদি ব্যাসার্ধ r হয় তাহলে তার ভর কত হবে? ক্যাপিটাল M কত হবে? পাই r²। এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফল গণিত হচ্ছে m। এইটা হচ্ছে তোমার হচ্ছে যখন পুরোটা ছিল তখন তার ভর ছিল এটা, তাহলে m হচ্ছে এটা। আর m প্রাইম বার করছে মানে m প্রাইম হচ্ছে কার? যখন এই যে ছোট্ট নিলাম যার ব্যাসার্ধ হচ্ছে r/2, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? সেটা হবে তাহলে m প্রাইম যদি বার করো তাহলে সেটা হবে পাই, এর ব্যাসার্ধ হচ্ছে r/2 যার স্কোয়ার ইন্টু হচ্ছে যেহেতু একক ক্ষেত্রফলে ভর হচ্ছে m, তাহলে তুমি পেয়ে গেলে দেখো পাই r²m/4। আর পার স্কোয়ার m হচ্ছে ক্যাপিটাল M, তাহলে এটা বলে ক্যাপিটাল M/4। তাহলে m প্রাইম সমান হচ্ছে m/4 পেয়ে গেলে, তাহলে আমি জাস্ট এটাই বসাবো যে r সমান হচ্ছে দেখো m মাইনাস m প্রাইম, তাহলে m হচ্ছে কত? ক্যাপিটাল m প্রাইম হচ্ছে m/4 ইন্টু x প্লাস m প্রাইম হচ্ছে m/4 ইন্টু 3r/2 বাই m হচ্ছে m। তাহলে এটা যদি বসি তাহলে এটা কী পাবো?
আমাকে কী বার করতে হবে, এক্স বার করতে হবে। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি যে আর সমান হচ্ছে m - m/4 মানে 3m/4 ইন্টু এক্স প্লাস 3mr/8 বাই এম। দেখো এম কমন না, এম কেটে যাবে, তাহলে পারলাম 3x/4 প্লাস 3r/8। তাহলে আর সমান পেলাম এটা, তাহলে 3x/4 সমান লিখতে পারি r মাইনাস 3r/8 সমান হচ্ছে 8, এটা সমান পেলাম 5r। তাহলে হচ্ছে 3x/4 সমান হচ্ছে 5r/8। তাহলে 4 2 8, তাহলে পেলাম x সমান হচ্ছে 5r/6। তাহলে x সমান 5r/6। x সমান কোথা থেকে পেয়েছিলাম আমি, এই যে আমি একটা বিন্দু নিয়েছিলাম প্রান্ত বিন্দু, সেখান থেকে 5r/6 মানে এই দূরত্বটা হচ্ছে 5r/6। তাহলে এই যে বিন্দু থেকে যে বৃত্ত মানে এই যে চাকতির যে মূল বিন্দু সেখান থেকে দূরত্ব কত হবে, যেহেতু টোটাল দূরত্ব হচ্ছে r, তাহলে r মাইনাস 5r/6, তাহলে r মাইনাস 5r/6, তাহলে কত হলো, এটা হবে r/6। তার মানে হচ্ছে যে এটা হবে তোমার হচ্ছে এরকম, যদি আমি এটা যদি ছবি এঁকে দেখাই, যে এই হচ্ছে তোমার যদি বৃত্ত হয় এবং সেখানে যদি এখানে এটা যদি মূলবিন্দু হয়, তাহলে সেখান থেকে এটা যদি টোটালটা যদি আর হয় তাকে 6 ভাগে ভাগ করো, তাহলে এই যে দূরত্বটা এইখানে এইটা হচ্ছে তোমার r/6, তাহলে এইখানে তোমার হচ্ছে জি প্রাইম হয়ে যাবে, মানে একটু লেফট মানে বাঁ দিকে কী হবে, শিফট করবে। তো এইভাবে তুমি কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে পারো। এটা কিন্তু বিভিন্ন এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং তোমাদের কিন্তু এইভাবে করতে হবে। তারপরে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে 2 0 - 3 বিন্দুতে যদি প্রযুক্ত বল F হয়, তাহলে এর 2 - 2 - 2 বিন্দুর সাপেক্ষে উদ্ভূত ভ্রমণ কত। তাহলে আমাকে প্রযুক্ত বল দেওয়া আছে কত, 4i প্লাস 5j মাইনাস 6k। আর তোমাকে এবার তুমি যদি বলের ভ্রামক বার করতে পারো, তার মানে কী হয়, বলের ভ্রামক সমান আমি জানি কি r ক্রস f। এবার f দেওয়া আছে, r বার করতে হবে। r সমান কি বলেছে যে এই যে 2 - 2 বিন্দুর সাপেক্ষে 2 0 - 3 বিন্দুর মানে আমাকে স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে এর স্থানাঙ্ক যদি r2 হয়, এর স্থানাঙ্ক যদি r1 হয়, তাহলে r সমান কত হবে, r2 মাইনাস r1। তাহলে r2 হচ্ছে তোমার 2i প্লাস 0j মাইনাস 3k, আর r1 হচ্ছে 2i মাইনাস 2j মাইনাস 2k। তাহলে জাস্ট বসিয়ে দাও, তাহলে পাবে 2 2 দেখো কেটে গেল, 0 - 2 তাহলে প্লাস 2j হলো, মাইনাস 3 প্লাস 6 মাইনাস 3 প্লাস 2 ওকে মাইনাস 3, তাহলে হচ্ছে মাইনাস k পেয়ে গেলেন, মাইনাস 3 প্লাস 2 মাইনাস k মানে হচ্ছে 2j মাইনাস k। তাহলে এবার r ক্রস f কীভাবে বার করে, আমাকে কী করতে হবে, এই নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নিতে হবে, সেটা হচ্ছে i j k। আর এর মান বসিয়ে দাও, তাহলে এটা 0, এটা 2, এটা হচ্ছে -1। এফ কত দেওয়া আছে, 4 5 -6। তাহলে এটা যদি বার করো তাহলে তুমি পাবে i এটা হচ্ছে -6 -2 -12 মাইনাস প্লাস 5 মাইনাস জে এর জন্য হচ্ছে জে তাহলে হচ্ছে এটা হচ্ছে 6 0 মাইনাস প্লাস 4 আর হচ্ছে প্লাস কে হচ্ছে 0 মাইনাস 8, তাহলে হচ্ছে -12 প্লাস -7i -4 j মাইনাস 8 কে। তাহলে এইটাই হচ্ছে তোমার বলের ভ্রামক। দেখো এটা হচ্ছে অপশন এ দেওয়া আছে -7i -4 j মাইনাস 8 কে। তাহলে অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বলের ভ্রামক আমাকে ফর্মুলা জানতে হবে যে r ক্রস f, এবং সেটা কীভাবে বার করতে হয় সেটা আমাকে করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, যে কোনো বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তার 4টি শীর্ষবিন্দুতে 4টি বস্তুকণা এ বি সি এবং ডি দেওয়া আছে। দেখো এই ছবিতে দেখা আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা হচ্ছে ডি। এদের ভর দেওয়া আছে, এম এ হচ্ছে এম বি হচ্ছে 2m, সি এর ভর হচ্ছে 3m আর এম ডি হচ্ছে 4m। কণাগুলি ত্বরণের মান হচ্ছে সমান এবং অভিমুখ দেওয়া আছে। ত্বরণের মান হচ্ছে এ, প্রত্যেকটারই এ, কিন্তু অভিমুখ কিন্তু আলাদা। একটা হচ্ছে এর হচ্ছে -ai, এর হচ্ছে -aj, এটা ai, এটা হচ্ছে aj।
তাহলে বলো বস্তু কণাগুলি ভরকেন্দ্রের ত্বরণ। এটা কিন্তু খুব সহজ কোশ্চেন। ভরকেন্দ্রের ত্বরণ কি হয়? তাহলে ভরকেন্দ্রের ত্বরণ আমরা কি জানি? ভরকেন্দ্রের ত্বরণ হয় যে বস্তু এম এর তার ত্বরণ প্লাস এমবি তার ত্বরণ প্লাস এমসি তার ত্বরণ প্লাস এমডি তার ত্বরণ বাই হচ্ছে এম এ প্লাস এমবি প্লাস এমসি প্লাস এমডি। এই হচ্ছে তোমার ভরকেন্দ্রের ত্বরণের ফর্মুলা, যেটা তোমার যে কোনো ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রের বেগ, ভরকেন্দ্রের ত্বরণ একই ধরনের ফর্মুলা কিন্তু মেনে চলে। তাহলে দেখো এম এ কত দেওয়া আছে? এম এ দেওয়া আছে দেখো এম, তাহলে এটা এম বসিয়ে দাও। এ দেওয়া আছে কত? মাইনাসে আই ক্যাপ, তাহলে মাইনাসে আই ক্যাপ প্লাস এম বি দেওয়া আছে দেখো 2m, তাহলে 2m। এ বি দেওয়া আছে যে বি এর এক ত্বরণ হচ্ছে এ জে ক্যাপ, তাহলে এ জে ক্যাপ। এমসি দেওয়া আছে দেখো 3m, আর এসি দেওয়া আছে দেখো এ আই ক্যাপ, আর এমডি দেওয়া আছে 4m, আর এডি দেওয়া আছে মাইনাসে জে ক্যাপ বাই এম এ হচ্ছে এম প্লাস 2m প্লাস 3m প্লাস 4m। তাহলে দেখো এখান থেকে কী পেলে যে এখানে আই ক্যাপ আছে, এখানে আই ক্যাপ আছে, কিন্তু এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস। তাহলে দেখো মাইনাস এম প্লাস 3m, মানে তুমি পেলে 2m আই ক্যাপ পেয়ে গেলে। আর এখানটা আছে দেখো 2m এ জে ক্যাপ মাইনাস 4m এ জে ক্যাপ, মানে হচ্ছে মাইনাস 2m এ জে ক্যাপ পেয়ে গেলে। বাই হচ্ছে দেখো 4 আর 3 12, 4 আর 3 7, 7 আর 2 9, 9 10, 10m। তাহলে এম কেটে যাবে, তাহলে পেয়ে গেলাম যে 2a আই ক্যাপ মাইনাস 2a জে ক্যাপ বাই হচ্ছে 10। তাহলে পেলাম যে 2 2 কেটে গেল, তাহলে 5 হলো, তাহলে a বাই 5 আই ক্যাপ মাইনাস a বাই 5 জে ক্যাপ। এইটা হচ্ছে তোমার হচ্ছে ভরকেন্দ্রের ত্বরণ। দেখো আছে কি না? দেখো এটা যদি কমন নাও, তাহলে a বাই 5 যদি কমন নাও, তাহলে পেলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে a বাই 5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, দেখো অপশানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বোঝা গেল, এটা কিন্তু খুব সহজ কোশ্চেন। জাস্ট এই ফর্মুলা তোমাকে ভরকেন্দ্রের ত্বরণ এইভাবে বার করতে হয়। স্থানাঙ্ক দিক, বেগ দিক, ত্বরণ দিক যে কোনো ক্ষেত্রে একই ধরনের ফর্মুলা কিন্তু ব্যবহার করা হয়। ওকে, আজকে লাস্ট কোশ্চেন, যে 8 সেমি ব্যাস বিশিষ্ট একটি সুষম চৌঙ্কে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত একটি অমসৃণ নততলের ওপর দাঁড় করানো হলো। চৌংটির সর্বাধিক উচ্চতা কত হলে সেটি উল্টে পড়বে না। তার মানে এটি যদি, তাহলে কি বলেছে, একটা সুষম চোঙ নাও আর যেটি নততলের উপর বসাও। তাহলে ধরো এইটা হচ্ছে তোমার নততল ধরে নিলাম, এই হচ্ছে তোমার নততল, ঠিক আছে। এই নততলের উপর কি রাখলাম? আমি একটা চোঙ রাখলাম এইভাবে, এটা তোমার হচ্ছে চোঙ, এইভাবে রাখা আছে। তো এই হচ্ছে তোমার, এই হচ্ছে বেশ, এটা হচ্ছে চোঙ। এবার এইটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ধরো আর তোমার কি বলছে যে এটা হচ্ছে অনুভূমিকের সাথে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই যে এইটা মানে এইটা তোমার হচ্ছে চোঙের যে অক্ষ, এটা হচ্ছে এটা। এবার কি বলছে, চোঙটির সর্বাধিক উচ্চতা কত হলে সেটি উল্টে পড়বে না। তাহলে উল্টে না পড়বে না কখন? যখন তার ভর কেন্দ্র কী হবে, এটা যদি এ বি হয়, তার পাদভূমি অবশ্যই পাদভূমির মধ্যে দিয়ে যেতে হবে। আর তুমি যেমন পড়েছো যে অবশ্যই ভর কেন্দ্র যখন থাকে তখন এই যে পাদভূমি এ বি তার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলেও সাম্যাবস্থায় থাকবে। তাহলে কখন জাস্ট উল্টে পড়বে না, তখন এটা যদি বাঁকিয়ে দাও, যখন হচ্ছে এই ভর কেন্দ্র কী করে এই এ বিন্দু দিয়ে যাবে তখন। আর যদি এরকম হয়, এই রকম যে ভরকেন্দ্র এইভাবে, তখন কিন্তু এটা উল্টে পড়বে, তখন কিন্তু সাম্যাবস্থায় থাকবে না। তাই সাম্যাবস্থায় ম্যাক্সিমাম থাকবে তখন হচ্ছে এই পজিশানে, মানে এই যে ভরকেন্দ্রকে আমি উল্লম্ব রেখায় এই এ বিন্দুর মধ্যে দিয়ে যেতে হবে। এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। তাহলে ধরো যে আমি ধরে নিলাম যে টোটাল সর্বাধিক উচ্চতা হচ্ছে একটা চোঙের যে 2h, তাহলে পরে ভরকেন্দ্রের কত হয়? যেহেতু আমি চোঙের ক্ষেত্রে আমি জানি যে এটা যদি টোটালটা যদি 2h হয়, তাহলে ভরকেন্দ্র কত দূরত্ব থাকে? এটা হচ্ছে h দূরত্বে, কারণ এটা মধ্যে থাকবে, তাই এটাও h, এই দিকটাও h, তাহলে টোটালটা হচ্ছে 2h। তাহলে এটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে h, এইটা হচ্ছে তোমার হচ্ছে r, তাহলে এইটা হচ্ছে তোমার থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে দেখো
লম্ব হচ্ছে আর বাই ভূমি হচ্ছে এইচ। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে আর বাই এইচ। তাহলে ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 সমান হচ্ছে আর বাই এইচ। তাহলে এইচ সমান পেলাম r√3। তাহলে টোটাল উচ্চতা কত, সর্বাধিক উচ্চতা কত হবে 2h, তাহলে 2h মানে হচ্ছে 2r√3। এবার এইটাই হচ্ছে কিন্তু উচ্চতা, সর্বাধিক উচ্চতা চোঙের এটাই হতে হবে যাতে বস্তুটা এই চোঙটা না পড়ে। এবার আমাকে আর এর মান দেখো দেওয়া আছে, বলছে 8 সেমি ব্যাস বিশিষ্ট। ব্যাস যদি 8 সেমি তাহলে হচ্ছে ব্যাসার্ধ কত 4 সেমি, তাহলে হচ্ছে 2 × 4 × √3 মানে হচ্ছে 8√3। তাহলে 8√3 যদি তার সর্বাধিক উচ্চতা হয়, এটা কিন্তু সেমিতে আছে, তাহলে তবেই হচ্ছে বস্তুটা কী থাকবে, উল্টে পড়বে না, কিন্তু তার বেশি হয়ে গেলে কিন্তু উল্টে পড়ে যাবে। তো বোঝা গেলো এটা কিন্তু সাম্যাবস্থা থেকে কোশ্চেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। এর পরের দিন থেকে নতুন যে চ্যাপ্টার দৃঢ় বস্তুর ঘূর্ণন সেটা শুরু হবে। তো থ্যাংক ইউ।